হ্যালো বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেলে। ভিডিওটা একটু আগে আপলোড করা দরকার ছিল, আসলে খুব ব্যস্ত থাকি তো তাই পারিনি, একটু দেরি হয়ে গেল, আমি ক্ষমা প্রার্থী। মেন টপিকে আসা যাক। আজকের যে কেসটা ছিল সেটা হচ্ছে 10 নম্বর পাওয়ার যে কেসটা, এইটা নিয়ে কিছু কথা বলছি। আমি ডিটেল অ্যানালিসিস করছি, স্কিপ না করে শোনো, জিনিসটা জানতে পারবে যে কেন আজকে রায় দিল না। প্রথমত, আজকে যখন কেসটা উঠলো তখন এই নিয়ে মোটামুটি হাইকোর্টে খুব জোরালো একটা সওয়াল জবাব কিন্তু আজকে হয়েছে, এবং তার মেন যে পয়েন্টসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমত, আমাদের মামলাকারীদের পক্ষের যিনি আইনজীবী, আমাদের যে আশিসবাবু, ঠিক আছে, মামলাকারীদের পক্ষের আইনজীবী আশিসবাবু, উনি একটা কথা বলেন, একটা পয়েন্ট খুব ভ্যালিড। উনি বলছেন যে নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটোর যে রিক্রুটমেন্ট সম্পূর্ণ আলাদা। কারণ গেজেটে নবম দশম যেটা ক্লজ এ এবং একাদশ দ্বাদশ হচ্ছে ক্লজ বি, দুটোর যে রিক্রুটমেন্টের যে ক্রাইটেরিয়া আলাদা, সেক্ষেত্রে কি করে নবম দশমের অভিজ্ঞতা একাদশ দ্বাদশে পুট করতে পারে ক্যান্ডিডেটরা। এটা ভ্যালিড পয়েন্ট, যেহেতু দুটো আলাদা আলাদা ক্লজ আছে, নবম দশম ক্লজ এ, একাদশ দ্বাদশ ক্লজ বি, তাহলে একটার এক্সপিরিয়েন্স নিয়ে আরেকটা জায়গায় কী করে পুট করে এটা হতে পারে ইন্টারভিউ। আর এইটা আবার যারা ওখানে বাদ গেছে তারা আবার এই 9-10-এ, যারা 11-12-এর টিচার, যারা 9-10-এ আবার রিব্যাক করবে, তাহলে তারা আবার ডাবল বেনিফিট পাচ্ছে, কারণ তারা 11-12-এর এক্সপিরিয়েন্সটা নিয়ে আবার 9-10-এ পুট করবে, তারা ডবল বেনিফিট পাচ্ছে। তাহলে যারা ইন সার্ভিস তারা কিন্তু 10 নম্বরটা ডাবল বেনিফিটেড হচ্ছে। এইটা নিয়ে কথা বলার পরে আমাদের এসএসসির যে উকিল, উনি একটা কথা বললেন যে তাহলে সুপ্রিম কোর্ট থেকে নিয়োগের নিয়ে যে কথাগুলো বলা আছে, তারা তাহলে এই যে রিক্রুটমেন্টের প্রসেসটা, এর মাঝখানে এসে আমরা তো প্রসেসটা বন্ধ করতে পারি না, কারণ সুপ্রিম কোর্ট থেকে তো বলা আছে যে রিক্রুটটা করতে হবে, তাহলে মাঝপথে আমরা নিয়মটা চেঞ্জ করতে পারি না। এটা কিন্তু এসএসসি লয়ার বলছে মাঝপথে এসে আমরা নিয়মটা সুপ্রিম কোর্টকে অমান্য করতে পারি না, সেই জন্য 10 নম্বর এদের দেওয়া হবে, কারণ এটা হচ্ছে অলরেডি সুপ্রিম কোর্ট থেকে বলা আছে যে রিক্রুটমেন্ট প্রসেস চালাতে, তাহলে আমরা মাঝখানে এসে এটাকে চেঞ্জ করবো কী করে। তো পুরোপুরি দুই পক্ষের কথা এবং যুক্তি শুনে আমাদের জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম পুরো জিনিসটা বিশ্লেষণ করার জন্য এবং সামগ্রিক মূল্যায়ন করার জন্য উনি সময় চেয়ে নিয়েছেন। ওই জন্য আজকে দুম করে উনি কিন্তু ভার্ডিক্টটা দেননি। এটা হচ্ছে মেন কারণ মামলাকারীদের পক্ষের আইনজীবী আশিসবাবু এবং এসএসসির যে আইনজীবী, ওদের দুজনের মধ্যে খুব বাকবিতণ্ডা হয়েছে আজকে হাইকোর্টে, হাওয়া পুরো গরম ছিল। এখানে এসএসসির যে লয়ার, সে যখন বলছে যে সুপ্রিম কোর্টকে আমরা কি করে লঙ্ঘন করব, মাঝপথে এসে নিয়ম কি করে চেঞ্জ করতে পারবো। এখানে আমার একটা কথা, যে তোমরা এতটাই যদি লক্ষ্মী ছেলে হও, তাহলে সুপ্রিম কোর্টের প্রত্যেকটা কথা তোমরা মেনেছো বা মানছো কি? ভিউয়ার্স, তোমাদের কি মনে হয় ওরা কি সব কিছু মেনে চলছে? তাহলে এখনো পর্যন্ত ওএমআরসির প্রত্যেকের কেন পাবলিশ করেনি, যাতে সবাই সবার ওএমআরটা দেখতে পারে? এখনো পর্যন্ত ওরা টেন্টেডদের লিস্ট কেন দেয়নি ডিটেলস? প্রথমে একবার দিল ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, তারপরে আবার মানে কোন স্কুলে জব করে কোনো ইয়ে নেই। তাহলে সুপ্রিম কোর্ট তো কবে বলেছে, অনেক আগে, যে টেন্টেডদের সম্পূর্ণ লিস্ট প্রকাশ করো উইথ ডিটেলস, কোথায় জব করছে, কী করছে না করছে। ওরা এটা করেছে। তাহলে যখন ওরা এই কাজগুলো করতে পারছে সুপ্রিম কোর্টকে লঙ্ঘন করে, খুব ভালো করে শোনো, যখন ওরা এই কাজগুলো করতে পারছে সুপ্রিম কোর্টকে লঙ্ঘন করে, ওরা টেন্টেডদের লিস্ট পাবলিশ করলো না, ডিটেলস, এমনভাবে করলো ধোঁয়াশা। ঠিক আছে, ওরা কি করলো, ওরা হচ্ছে ওএমআরসির, যেটা হাইকোর্ট থেকে বললো যে ওএমআরসির জেনারেলি পাবলিশ করো, যাতে ওটা স্বচ্ছতা বজায় রাখার জন্য ওটা পাবলিশ করো, ওরা আজও করলো না। কিন্তু আজকে আবার হাইকোর্টে গিয়ে
বলছে যে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী রিক্রুট করতে হবে, তো আমরা মাঝপথে নিয়ম কেন চেঞ্জ করব? তাহলে তোমরা সব কি নিয়ম মেনে চলছো? অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, মানে অদ্ভুত একটা ব্যাপার শুরু হচ্ছে, আজব নাটকবাজি শুরু হচ্ছে। এবার আমরা এখানে কিন্তু দেখো আশিসবাবু যে আমাদের যে মানে মামলাকারীদের পক্ষে যে আশিসবাবু যে আইনজীবী, উনি কিন্তু ভ্যালিড পয়েন্ট বলে, যেটা আমাদের সবার প্রশ্ন, যে একটা জায়গার এক্সপিরিয়েন্স না আরেক জায়গায় পুট করছে, সেখান থেকে ব্যাক করে আবার সেটা এই জায়গায় পুট করছে, তাহলে ডাবল বেনিফিটেড কেন হবে? মানে এটা একটা কোয়েশ্চেন, ভ্যালিড কোয়েশ্চেন। আরেকটা কথা হচ্ছে যে অমৃতা সিনহার উপরে আমরা যে জাজ, আমাদের অমৃতা সিনহা, ওনার উপরে আমরা দোষ দিতে পারি না, কারণ উনি কিন্তু আজকে বলেছেন যে পুরো জিনিসটা জটিল, আমাকে সামগ্রিক মূল্যায়নের জন্য আমার সময় লাগবে, তাই জন্য উনি আজকে রায়টা পেন্ডিং রেখেছেন। এবং কবে এর নেক্সট ডেট কবে এবং কবে কি মানে কি রায় দিতে চলেছেন এখনো পর্যন্ত কেউ জানে না আদৌ কি হতে চলেছে। আমি এখানে ইন সার্ভিসগুলোকে, ওদেরকে দোষ দিচ্ছি না, কারণ এখানে ইন সার্ভিসরা কিন্তু এক ফোঁটাও দায়ী না। ওদেরকে এসএসসি যেভাবে চালাচ্ছে ওরা সেভাবে চলছে জাস্ট বেনিফিটটা নেওয়ার জন্য। ওরা নিজেরাও জানে না যে কোথা থেকে আমরা কী করছি এবং চাকরিটা পাওয়ার আমাদের ভবিষ্যৎ কী হবে। ওরা খুব ডেসপারেট হয়ে গেছে। ডেসপারেট এই সেন্সে বললাম কি, ওরাও তো 10 বছর চাকরি করেছে, এখানে প্রচুর যোগ্য রয়েছে, তো তারা কবজির জোরে চাকরি পেয়েছে, তাহলে টেন্টিভদের জন্য তারা কেন সাফার করবে? ওরা এই সেন্সে ডেসপারেট, আমি বলছি, কোনো নেগেটিভ সেন্সে বলছি না, ওরা ডেসপারেট এই সেন্স কি 10 বছর চাকরি করার পরে কবজির জোরে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে তারা আজকে ডেটে ভিক্টিমাইজড হচ্ছে। ওই টেন্টেডগুলো যারা বসে আছে যাদের লিস্ট কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে পাবলিশ করতে, সেটা করেনি। লিস্ট পাবলিশ করবে না ওরা টেন্টেডদের, ঠিক আছে? ওরা ওই মানে পাবলিশ করতে পারবে না, অথচ আবার সুপ্রিম কোর্টে দয় দিয়ে বলেছে যে আমরা মাঝপথে এসে আমরা কী করে লঙ্ঘন করব। দারুণ সিস্টেম ভাই, আমি অবাক সিরিয়াস। ঠিক আছে, তো এইখানে আমার কথা হচ্ছে যে যদি প্রাইমারিতে 32,000 ফ্যামিলি থাকে, তোমরা তাদের কথা ভেবে প্রাইমারিতে কত ঢুকে আছে তোমরা সেইটা মানে কালকে রায় দিয়ে দিল, তো বোতো পাচ্ছি, তাই তো? যে অতগুলো ফ্যামিলির কথা আমাদের ভাবতে হবে, মানবিক হতে হবে। তাহলে এসএসসি ক্ষেত্রে তোমরা কেন এত এত দানবিক কেন? এসএসসিও তো এসএসসি যারা চাকরি করছে 10 বছর ধরে, আনটেন্টেড যারা যোগ্য, যারা পরীক্ষা দিয়েছে কবজির জোরে, তারা আবার কেন পরীক্ষায় বসবে? তাদেরকে বহল করতে পারছো না তো? তা মানে যারা যোগ্য ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, আমার প্রচুর বন্ধু আছে যোগ্য, তারা ইংলিশেরই চাকরি পেয়েছে পরীক্ষা দিয়ে পাশ করে, ঠিক আছে? তা তাদের ফ্যামিলি নেই? তোমরা এক জায়গায় মানবিকতা দেখাচ্ছ, এক জায়গায় দেখাচ্ছ তোমরা পাশবিকতা, দানবিকতা, এগুলো কী ধরনের কথা? আমি প্রথম থেকেই বলছি যে আমার এই ভিডিওটা কিন্তু কোনো ক্যাটেগরাইজ করে না, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলছি। সেটা ইন সার্ভিস ফেসার, আমি কারুর দলে কিন্তু নই, আমি নিউট্রাল থেকে বলছি। জানি না কেন ইন সার্ভিসগুলো কিছু কমেন্ট করছে, আমাকে ভুল বুঝছে যে আমি নাকি আমি পক্ষপাতিত্ব করছি না। আমার বন্ধুগণ এবং রেসপেক্টেড টিচার্স, এক্স টিচার্স যারা যোগ্যতা দিয়ে পেয়েছো, আজকে তোমরাও যে জায়গায় আমরাও সেই জায়গায়, 10 বছর পরে তোমরাও ঠিক যে জায়গায় আমরা 10 বছর ধরে ভুগতে এই জায়গায়, সেম জায়গায়, যারা চাকরি পায়নি। কি লেখা ছিল? নট কল ফর দ্য ভেরিফিকেশন মানে ফার্স্ট ফেজ। মানে আমাদেরও কষ্ট আছে, কিন্তু তোমাদের কষ্টটা বেশি, কারণ তোমরা 10 বছর করে এসছো দিয়ে আবার পরীক্ষায়। আমি এটা মেনে নিচ্ছি, আমি ভুল বুঝছি না। আমি সেই জন্য বলছি, তোমরা যদি প্রাইমারিতে ভাবো যে ওদের ফ্যামিলি, তাহলে এই যে এসএলএসটির যোগ্য প্রার্থী তাদের চাকরিগুলো যারা আজকের ডেটে ইন সার্ভিস অনেক আছে যারা কিন্তু ডাক পায়নি, তো তাদের ফ্যামিলি নেই, তারা কতবার পরীক্ষা দেবে? হ্যাঁ, কিছু অযোগ্য ক্যান্ডিডেট জন্য তারা কেন ভিকটিমস হবে? আর আমরা যারা ফ্রেশার্স, মানে ফ্রেশার্সদের এরা তো 3 মাস ধরে খেটে খুঁটে দিনরাত এক করে পরীক্ষা দিয়েছে, তাহলে তারা কেন বাদ যাবে? তাদের ইন্টারভিউ ডাক পাবে না কেন? হোয়াই? এই জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জন্য আজকে মামলাটা পেন্ডিং রয়েছে, হিয়ারিং হয়নি। আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদের দেখি কি হয়, লিস্ট বেরোক, ঠিক আছে? দুম করে নেগেটিভে হতাশ হয়ে কোনো লাভ নেই। আর আবারও বলছি, আমি তোমাদের কাছে খুব থ্যাঙ্কফুল, খুব কৃতজ্ঞ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে আছো, সাপোর্ট করছো, হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দিচ্ছ, সাবস্ক্রাইব করছো এবং সাবস্ক্রাইব করো, চ্যানেলটা শেয়ার করো, ভিডিওগুলো শেয়ার করো, আর ভালো থেকো। আর আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি,
তোমরা কানেক্ট করো, যা কিছু প্রশ্ন যা কিছুই আমি ওখান থেকে কিন্তু আনসার দিয়ে দেবো। যদি কমেন্টে আনসার নাও দিতে পারি তো ভালো থেকো, দেখা যাক কী হয়। ওকে, চলো বাই।